এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর, তৃণমূল আরো ভাঙছে, ভাঙন আরো চওড়া হলো কিভাবে? শুভেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। সুস্মিতা তৃণমূলও ছাড়লেন। সুস্মিতা দেব তার সদস্য পদ ত্যাগ করলেন। রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 11, শুভেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকও করলেন। সুস্মিতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে বৈঠকে সুস্মিতা দেব, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জানেন যে সুস্মিতা আদতে অসমের রাজনীতি এবং সদস্য পদ ছাড়ার পর, সাংসদ পদ ছাড়ার পর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার এই মিটিং। কথা বলবো সরাসরি, প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে। কমলিকা, ভাঙন কোনোভাবেই আটকানো যাচ্ছে না। সংসদের 2 কক্ষে যদি আমরা দেখি, লোকসভার অবস্থাও ততই বছর, আর এবার রাজ্যসভায় 13 থেকে 11তে নেমে এলো তৃণমূল। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো আপডেট দিই। সুস্মিতা দেব আদতে অসমের রাজনীতিক এবং সে রাজ্যে প্রখ্যাত রাজনীতিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে তিনি। সুস্মিতা দেব অসমের শিলচরের কংগ্রেস সাংসদ ছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে সেখানে তিনি হেরে যান। 2021 সালের অগস্ট মাসে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। অসম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাকে সংগঠন বিস্তারের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। কথা বলবো, কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে। কমলিকা, দেখো, সুস্মিতা দেব তিনি, তার একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে, তার বাড়ির একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে। সন্তোষ মোহন দেবের তিনি মেয়ে এবং তিনি এই যে আসামের যে বরাক উপত্যকা, সেখানে তাদের পরিবার এবং তার রাজনীতির একটা দাম রয়েছে এবং জাতীয় স্তরেও সুস্মিতা দেবের রাজনীতির একটা যথেষ্ট, তিনি কংগ্রেসে দীর্ঘদিন ছিলেন এবং কংগ্রেসে, মহিলা কংগ্রেসে তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা সময় এসে যখন আসামে দেখা গেল যে কোনোরকমভাবেই কংগ্রেসের রাজনীতি আর করা যাচ্ছে না এবং যেভাবে গৌরব গগৈ তাকে বেশি জায়গা দিয়ে দিচ্ছে, তরুণ গগৈ, এবং কোনোরকমভাবে কংগ্রেসের যে রাজনীতি সেটা একেবারে আসামে মুখ থুবড়ে পড়ছে, তখন তিনি, এবং তখন 2021-এ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যেতে এবং তারপরে তৃণমূল কংগ্রেস এটা বলে যে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে নিজেদের জায়গা করবে এবং তার জন্যই কোথাও সুস্মিতা দেবের এটা মনে হয়েছিল যে হয়তো তিনি তৃণমূল কংগ্রেসে গেলে আসামে তিনি একটা বিরোধী রাজনৈতিক জায়গা করে নিতে পারবেন। কিন্তু সেসব কিছুই হয় না। 5 বছর কেটে যায় এবং 5 বছর পরেও আসামের যে যা করার কথা ছিল, যা স্বপ্ন দেখেছিল সুস্মিতা, তা হয়নি। কিন্তু তার থেকেও বড় কারণ হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের দলের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেই দলের কোনো আর ভবিষ্যৎ নেই। এই দল ভেঙে গেছে। শতাব্দী রায়ের সঙ্গেও নিউজ 18 বাংলা কথা বলেছে এবং সেখানেও আমরা দেখতে পেয়েছি যে তার বলছে যে এই দলের যেখানে 80 জন এমএলএর মধ্যে 60 জন এমএলএই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা মানতে চাইছেন না। অন্যদিকে যদি আমরা লোকসভা দেখি, সাংসদদের মধ্যেও 28 জন এমপির মধ্যে, সাংসদের মধ্যে আমরা দেখছি যে 20 জন এমপি একেবারেই বেসুরে এবং তারা ব্লক হয়ে থাকতে চায়। এবং রাজ্যসভায় আমরা দেখেছি শুভেন্দু শেখর রায় তিনি ইস্তফা দেন। সুস্মিতা দেবের ইস্তফা দেওয়ার কারণ হচ্ছে, 1, কোনো ভবিষ্যৎ নেই এই দলের এবং তিনি রাজনীতি করতে চান। 2, তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে কি হচ্ছে তাকে তো জানানো হোক। পুরো একটা কনফিউশন আছে দলের মধ্যে, কিভাবে এগোবে, হেরে যাওয়ার পরেও কি করতে হবে সেরকম কোনো কিছু বলা হয়নি। তিনি চেষ্টা করেছেন তার নেত্রীর কাছে পৌঁছতে, তিনি সেটাও, যদিও তিনি বারবার এটা বলেছেন তিনি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, কিন্তু যে সমস্ত বিষয়গুলো হচ্ছে সেখানে আসামে থেকে তার পক্ষে তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ আসামে নেই এবং তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ, যেটা তৃণমূল কংগ্রেসের জায়গা, যেখানে জন্মের জায়গা, সেখানেও কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং সুস্মিতা দেব তিনি সিদ্ধান্ত নেন এবং তিনি আজকে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠান এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে তারপরে তিনি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন আসামের মুখ্যমন্ত্রী। সুস্মিতা দেবের রিয়াকশন একবার শোনাই। আমি, আমার ব্যক্তিগত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেটার জন্য আমি সর্বভাবে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি এবং যে রাজ্যসভার সিটটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আমি মনে করি যে পার্টি ছাড়ার পরে সেই সিটে বসাটা ঠিক হবে না। 2021 সাল মানস ভুঁইয়া রাজ্যের মন্ত্রী হওয়ার পর তার ছেড়ে যাওয়া আসনে সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। আর সেইবার তার ভাঙা মেয়াদ শেষ হয় 2023 সালের অগস্টে। সুস্মিতার পর ওই আসনে সামিরুল ইসলামকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল।
শান্তনু সেনের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় 2024 সালের এপ্রিলে ফের রাজ্যসভায় যান সুস্মিতা। তার সাংসদ পদের মেয়াদ ছিল আপনারা জানেন 2030 সাল পর্যন্ত, কিন্তু মেয়াদ শেষ হওয়ার 4 বছর আগেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা। সরাসরি চলে যাব, কমলিকা রয়েছেন সঙ্গে। কমলিকা, উত্তর পূর্ব ভারতের সংগঠন বিস্তার করতে যে সুস্মিতা দেবের ওপর ভরসা করেছিল তৃণমূল, সেই সুস্মিতা শুধু রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন না, দলের সদস্য পদ ত্যাগ করলেন। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে যে ছবি দর্শকদের দেখাচ্ছি, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার এই মিটিং, তিনি অসমের একজন রাজনীতিক, এই মিটিং কতটা সিগনিফিকেন্ট? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেমন্ত বিশ্ব শর্মা অসমের তিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে বৈঠক করা যথেষ্টই এটার তাৎপর্য রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সুস্মিতা দেব তিনি চেয়েছিলেন, তিনি রাজনীতি করতে চেয়েছিলেন, তিনি রাজনীতি পরিবারের মেয়ে এবং এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় নেতার থেকে সুস্মিতা দেবের কিন্তু সংসদীয় রাজনীতিতে অনেক অনেক বেশি দিন তিনি থেকেছেন। কিন্তু বহু সময় দেখা গেছে যে তিনি যেটা বলতে চাইছেন তিনি বলতেই পারেননি, বা তাকে সেই গুরুত্বও দেওয়া হয়নি। যদিও তিনি বারবার এই কথা বলেছেন যে তিনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে যাদের সঙ্গে ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে কোনো মতেই আসামের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই তৃণমূল কংগ্রেসে, এবং তৃণমূলের কংগ্রেসের পশ্চিমবঙ্গেও নেই। ফলত তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে এবং দুঃখের জায়গা থেকেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং আবারও বলে রাখি রুমেলা, সুস্মিতা দেব বা সুখেন্দু শেখর রয় এরা কিন্তু শুধু 2 বা 3 নয়, আরও বেশ কয়েকজন রাজ্যসভার অর্থাৎ কমলিকা, তাহলে কি লোকসভায় তীব্র ভাঙনের পর এবার সংসদের উচ্চ কক্ষ এই রাজ্যসভায় 13 থেকে 11 তৃণমূল নেমে এলো? সংখ্যাটা মানে লিস্ট এরপর আরও রয়েছে, আরও কেউ এরকম ভাবে বেসুরো হতে পারেন আগামীতে? একেবারেই। এবং আমরা যেটা জানতে পারছি যে একজন প্রথমবার যিনি হয়েছেন এই জানুয়ারি মাসেই যিনি সাংসদ হয়েছেন, তিনিও ছাড়তে পারেন এবং আরও বেশ কয়েকজন আছে। এর কিন্তু একটা খুব বড় কারণ একটাই, যে তৃণমূল কংগ্রেসের যারা একেবারে সর্বোচ্চ জায়গায় বসে আছে তাদের যে সিদ্ধান্ত, সেটাই সিদ্ধান্তটা জানিয়ে দেয় শুধু তাদের সাংসদ, তাদের মন্ত্রী, তাদের এমএলএদের উপর। কোথাও কোনো আলোচনার কোনো জায়গা নেই। এবং শতাব্দী রায় তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মনে হয়েছে যে তিনি ধৃতরাষ্ট্র, এই কথাও সুতরাং যখন এই বিষয়টা হয়েছে, অর্থাৎ 4 তারিখের পর একটা তো আলোচনা হবে, কোনো অ্যাকসেপ্টেন্স নেই যে তারা হেরে গেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুস্মিতা দেব, যিনি একজন জাতীয় রাজনীতিতে একটি নাম সুস্মিতা দেব, কারণ আবার একবার বলছি এখানে যে সমস্ত সাংসদ রয়েছে তাদের থেকে তিনি কিন্তু অনেক বেশি তার এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানেও কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি। পূর্বোত্তরে কোনো তৃণমূল কংগ্রেসের আর সম্ভাবনা নেই এবং তার এই পদক্ষেপ। বেশ, আমরা একটু সুস্মিতা দেবের এক্স হ্যান্ডেলের দিকে নজর রাখবো। এক্স হ্যান্ডেলে তার বায়ো তিনি চেঞ্জ করেছেন। ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা 2014 থেকে 2019, রাজ্যসভা 2021 থেকে 2023, যে কথা আপনাদেরকে বলছিলাম, এবং 2024 থেকে 2026। আরও একবার আপনারা শুনুন, সুস্মিতা দেব তিনি তৃণমূলের সদস্য পদ ত্যাগ করার পর, রাজ্যসভার সাংসদ পদ ত্যাগের পর কি বলছেন। আমার ব্যক্তিগত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেটার জন্য আমি সর্বভাবে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। এবং যে রাজ্যসভার সিটটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আমি মনে করি যে পার্টি ছাড়ার পরে সেই সিটে বসাটা ঠিক হবে না। এবার যার কথা বলবো, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাদিক ঘুরতেন, তিনি একদম প্রথম সারির নেতা ছিলেন। তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, অনেকেই বলতেন বডি ডাবল। তার মতো করে বেশভূষা, তার মতো করে কথা বলার চেষ্টা, ধরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, সায়নী ঘোষের কথাই বলছি। এবার বেসুরো কি সায়নী? রিজু দত্তের এক্সপোস্টে জল্পনা। মমতা অভিষেক ঘনিষ্ঠ এই সায়নী ঘোষ, যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ, ভরাডুবির পর তৃণমূলে একাধিক পদত্যাগের সময়, ভরাডুবির পরেও পদ ছাড়েননি সায়নী। রিজু দত্তর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এক্সপোস্ট করেছেন রিজু দত্ত।
TMC MP Shayani Ghosh is joining the so-called রেবেল টিএমসি এমপি ব্লক, অর্থাৎ বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের যে ব্লক, সেখানে সায়নী ঘোষ যোগ দিচ্ছেন। এই স্টেটমেন্ট এক্স হ্যান্ডেলে রিজু দত্তর। কথা বলবো সহকর্মী মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, সায়নী ঘোষ তিনি এই টিএমসির যে বিক্ষুব্ধ ব্লকটা রয়েছে সেখানে জয়েন করছেন, রিজু দত্তর এই পোস্ট তাগিরে জল্পনা, কিন্তু এর সারমর্ম কি, এর সত্যতা কতটা? দেখো, এর মধ্যে বেশ অনেকটাই সত্যতা রয়েছে, তেমনটাই কিন্তু দিল্লির রাজনৈতিক মহলের খবর। আমরা যেটা জানতে পারছি, গতকালই এক শীর্ষ বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেন সায়নী, 1-to-1 সেই বৈঠক হয় এবং সায়নী ঘোষ তারপরেই রেবেল দলে নাম লেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এখনো পর্যন্ত যদিও যতক্ষণ না পর্যন্ত সায়নী ঘোষের তরফ থেকে এই ব্যাপারে কোনো এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, তবে তার যারা এই রেবেল গ্রুপের অন্যান্য যারা সহযোগীরা রয়েছেন, অর্থাৎ বিক্ষুব্ধ গোষ্ঠীর যারা অন্যান্য সহযোগী সাংসদরা রয়েছেন, তাদের মারফতও কিন্তু আমরা জানতে পারছি যে তাদের দলে যোগ দিতে চলেছেন সায়নী ঘোষ। কোন সায়নী ঘোষ? যে সায়নী ঘোষকে একটু আগেই তুমি একদমই ঠিক উল্লেখ করলে, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কার্যত বডি ডাবল হিসেবে তিনি সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করতেন, পোশাকে আশাকে, কথায়, আলোচনায়, হাঁটা চলায়, সবেতে। এমনকি যুব তৃণমূল কংগ্রেসের যে দায়িত্ব ছিল সেটা নির্বাচনের পরে তিনি ছাড়েননি, এবং এমনকি যখন নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দল ভেঙে দিয়ে আবার যখন নতুন করে দল গঠন করছেন, তখনও কিন্তু যুবর দায়িত্ব তাকে দেওয়া ছিল। ফলে তার প্রতি ভরসা ছিল এবং তিনি যে রেবেল হবেন না সে বিষয়ে কার্যত নিশ্চিত ছিলেন, তিনি যে বিক্ষুব্ধ হবেন না সে বিষয়ে কার্যত নিশ্চিত ছিলেন। তৃণমূলের যারা যে সমস্ত তৃণমূলের যারা প্রবীণ যারা সাংসদরা রয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠরাও, তারা কার্যত নিশ্চিত ছিলেন যে সায়নী ঘোষ যাবেন না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল সায়নী ঘোষের এক বিজেপি শীর্ষ নেতার সঙ্গে বৈঠক, 1-to-1 বৈঠক কিন্তু সেই জল্পনা উস্কে দিচ্ছিলই, এবং আজকে সেখানে রিজু দত্তের যে ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু সেই জল্পনার যে আগুন রয়েছে তাতেই কিন্তু আরো বেশি হাওয়া দিয়ে দিচ্ছে। এখন দেখার যে সায়নী ঘোষ তিনি প্রকাশ্যে এসে তার অবস্থান স্পষ্ট করেন কিনা। একদা বামমনস্কাই সায়নী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর সমালোচক ছিলেন, পরে তার হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখলেন এই সায়নী। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তার সাংগঠনিক দায়িত্ব বৃদ্ধি পায় দলে। তারপর 2024 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হন, জয়ী হন। এরপর ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতে শুরু করেন সায়নী ঘোষ। যতবার যেখানে আমরা তাকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, সায়নী যেন হয়ে ওঠেন মমতারই একটা প্রতিমূর্তি। সেই সায়নী ঘোষ এবার কি বেশুরো? রিজু দত্ত যে এক্সপোজ করেছেন, শোনা যাচ্ছে যে হ্যাঁ সেটা সত্যি, সেই পথেই এগোতে চলেছেন সায়নী। একসময় প্রবল আন্দোলন, জমি আন্দোলন টাটাকে সরিয়ে দিয়েছিল এই রাজ্য থেকে। সেই টাটাকে আনতেই হবে। রতন টাটা বেঁচে থাকলে তার হাত ধরে অনুরোধ করতাম রাজ্যে ফের আসার জন্য। দায়িত্ব বুঝে নেওয়ার আগে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। সরাসরি চলে যাই, কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে। কমলিকা, তোমার নেওয়া এই ইন্টারভিউ আমরা শোনাবো কিছুক্ষণের মধ্যেই দর্শকদের। কতটা এক্সাইটেড তিনি বিরাট দায়িত্ব পেয়ে, কারণ এ রাজ্যে শিল্পের ভবিষ্যৎ, তার এই মন্ত্রিত্ব পাওয়ায়, তার এই দপ্তর পাওয়ায় কতটা তার পথটা, এই শিল্পের পথটা সুগম হবে? দেখো, তাপস রায় এমন একজন ব্যক্তিত্ব যে গত 50 বছর ধরে তিনি রাজনীতি করছেন, এবং সংসদীয় রাজনীতিতে তার মতো এই প্রাজ্ঞ এবং বিজ্ঞ, তার মতো এতটা জানেন এরকম লোক খুব কম আছে। সেখান থেকে দাঁড়িয়ে যেখানে পশ্চিমবঙ্গের শিল্পের যা পরিস্থিতি, তা প্রায় 50 বছর পিছিয়ে পশ্চিমবঙ্গ শিল্পের, এবং পশ্চিমবঙ্গের একটা যেটা ভাবমূর্তি, সেটা পুরো জাতীয় স্তরে খুবই খারাপ। কেউই এখানে আসতে চায় না, এবং সেটা আরো খারাপ হয়েছে টাটাদের চলে যাওয়ার পরে। এখনো মনে আছে আমার, সেই টাটারা যখন ঠিক পুজোর আগে 2009 চলে যান, তখন পুজোর আগেই যেন দুর্গাপুজোর আগে বিসর্জন হয়েছিল, এবং টাটার তখন সেই মন্তব্য যে কেউ যদি আমার কপালে চিপে দেয় তাহলে আমার কি করার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেছিলেন, সেটা টাটা বলেছিলেন।
আজকে এই দায়িত্ব পেয়ে, অর্থাৎ শিল্পের দায়িত্ব পেয়ে অভিভূত তাপস রায়, এবং তিনি শিল্পমন্ত্রী দপ্তরে যাওয়ার আগে নিউজ 18 এর সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেন এবং তিনি বলেন যে তিনি প্রথম রতন টাটা আজকে যদি বেঁচে থাকতেন তাহলে রতন টাটার হাতে পায়ে ধরে তিনি চেষ্টা করতেন যে ভুলটা হয়েছিল সেটা ঠিক করে আবার এখানে নিয়ে আসা। তবে তিনি এটা বলেন যে রতন টাটা তো আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে সাকসেসর আছে, অর্থাৎ এখন যারা টাটা যে আছে তাদের কাছে যাবেন, স্বয়ং শিল্পমন্ত্রী টাটার কাছে যাবেন, টাটাদের গ্রুপের সঙ্গে কথা বলবেন এবং তাদের অনুরোধ করবেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে তোলাবাজি কেন, পশ্চিমবঙ্গে এই ট্রেড ইউনিয়নের নামে কোনো রকম এরকম কোনো মুভমেন্ট হবে না। পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তি বদলে গেছে এবং তিনি প্রত্যেক যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যেরকম টাটা আছে, অবশ্যই টাটার আশাটা এখানে খুবই একটা ইমোশনাল ব্যাপার, সেটাই উনি বললেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদের প্রত্যেকের নাম করে তিনি বললেন যে তিনি প্রত্যেকের কাছে যাবেন, অনুরোধ করবেন যে পশ্চিমবঙ্গ পরিবর্তন হয়েছে, তার জন্য শিল্প নিয়ে আসেন। এবং তিনি বলেছেন যে আমুলের যে বড় শিল্প হচ্ছে সেই নিয়েও তিনি বলেছেন, সেখানে সেখানে অমিত শাহ দিয়ে আসবেন, সেটাও তিনি বলেছেন। সুতরাং পরিবর্তিত পশ্চিমবঙ্গে টাটাকে হাত জোর করে অনুরোধ করে নিয়ে আসবার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। বেশ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বহু বছর তার রাজনীতিতে, এবার পশ্চিমবঙ্গের শিল্পের হাল ধরবেন তিনি। এবং যে শিল্প পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে আছে, এবং শুধু তাই নয়, যে শিল্পের গায়ে এই জিনিসটাও বলা হয় যে শিল্প এখানে আসে না, কারণ এখানে তোলাবাজ সিন্ডিকেট রাজ চলতো। আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায়। তাপসদা, অনেক কংগ্র্যাচুলেশনস আপনার নতুন দায়িত্বের জন্য। অবভিয়াসলি এখানে একটা পারসেপশনের ব্যাপার আছে, সেখানে গিয়ে কি আপনার প্রথম ফোকাস, যেরকম বলা হচ্ছে, শ্রমিকদাও বলছিলেন যে টাটাকে আনার ব্যাপারে, সেটার একটা কি ফোকাস হবে? টাটাকে আনতেই হবে। আজকে রতন টাটা যদি বেঁচে থাকতেন, আমি প্রথম তার কাছে ছুটে যেতাম এবং তাকে আমি হাতে ধরে অনুরোধ করতাম। অনেক বয়োজ্যেষ্ঠ, প্রণাম করতেও আমার কোনো অসুবিধা ছিল না। এরকমই ইন্ডাস্ট্রিতে উনি একটা ফাদার ফিগার, যে আপনি চলুন। তার কারণ এই টাটাকে এখান থেকে চলে যাওয়াটা তো নিজের রাজনীতির জন্য এবং বিরোধী রাজনীতিতে সফল হওয়ার জন্য যেটা করেছিল, তারপরে তো আর এখানে না শিল্প হলো না কৃষি হলো, আর ওইসব বিজিবিএস সমস্ত বাগাড়ম্বার, স্পেনে যাওয়া কোনো অর্থ হয় না। যেটা আপনি বলছিলেন যে এই পারসেপশন চেঞ্জের ক্ষেত্রে আপনি টাটার যদি থাকতেন, আপনি যেতেন, এখনো আপনি মানে এইটা কিভাবে এগোবেন? টাটার যারা মানে আমাদের রতন টাটারজি যারা উত্তরাধিকারী, সাকসেসার, এবং যারা এখন রয়েছেন দেখছেন কোম্পানিটা, আমি তাদের কাছে যাব। আমি এটা বলবো না যে তাদের আমি ডাকবো, আমি তাদের কাছেই যাব। আমি তাদের হেডকোয়ার্টারে যাব, তাদের সঙ্গে দেখা করব, কথা বলবো। এবং আরও যত বিনিয়োগকারী আছে, ইনভেস্টার রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, বিজনেস আইকন রয়েছে দেশে এবং বিদেশে, বাংলার জন্যে, পশ্চিমবাংলার জন্যে আমি কুণ্ঠাবোধ করব না তাদের হাতে পায়ে ধরে আনতেও, যে এ বাংলার সেই বাংলা নেই। বাংলা বদলেছে, পারসেপশন বদলেছে, এখানে তোলাবাজির ঠাঁই নেই, এখানে অত্যাচার হবে না, যে অত্যাচার হতো ট্রেড ইউনিয়নের নামে, দমন পীড়ন আর টাকা তোলা, সেসব হবে না। আর এই যে অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে নির্মলা সীতারামন, পীয়ূষ গোয়েল, এই যে ডাবল ইঞ্জিন এফেক্ট, এটা তো দেখা যাবে। আর্লিয়ার দেয়ার ওয়াজ নো ইঞ্জিন, আগে তো কোনো ইঞ্জিন সরকার ছিল না, ইঞ্জিনই ছিল না। তো এখন তো ডাবল ইঞ্জিন, নট সিঙ্গেল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন, স্টেটের ইঞ্জিন, সেন্ট্রালের ইঞ্জিন। তারাও সবাই চিন্তিত যে কিভাবে পশ্চিমবঙ্গকে, এটাই তো অত্যন্ত আনন্দের এবং সুসংবাদ যে আমাদের থেকে বেশি চিন্তা করছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি, প্রিয় গৃহমন্ত্রী অমিত শাহজি, প্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, প্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি। এই তো কদিন আগে আমাদের সঙ্গে সভা করলেন এবং 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট অ্যানাউন্স করে গেলেন, এবং আরও মন্ত্রীরা। এই যে আমুল আসছে 13 তারিখ, তো গুজরাটের, তাহলে এর পেছনে
এর পেছনে কি মোদিজির আশীর্বাদ নেই, অমিত শাহজির আশীর্বাদ নেই? তাহলে পরে 650 কোটি টাকা বিনিয়োগ। এবং অমিত শাহজি নিজে আসবেন, সেইটা একটা তো প্রচণ্ড মানে পজিটিভ দিক আর কি, পারসেপশন চেঞ্জ। অত্যন্ত অত্যন্ত পজিটিভ দিক, আর পারসেপশন চেঞ্জের তো বটেই। না, এখন ব্যাপারটা হলো এর আগে যে সরকার ছিল তাদের শিল্প টিল্প সম্বন্ধে, তাদের নিজের শিল্পকে কিভাবে বাড়ানো যায়, তারা নিজেদের কিছু লোকজন আর একটি পরিবারের অর্থ বৈভবের দিকেই তাদের নজর ছিল, পশ্চিমবাংলার দিকে তাদের কোনো নজর ছিল না। তাপস রায় তিনি স্পষ্টতই জানালেন যে প্রয়োজন হলে তিনি জানালেন যে তিনি টাটাদের কাছে যাবেন, অনুরোধ করবেন, এবং শুধু টাটা নয়, যে কোনো বড় শিল্পপতি যারা রয়েছেন তাদের কাছে গিয়ে অনুরোধ করবেন যে এ বাংলা সে বাংলা না, বাংলায় পরিবর্তন হয়েছে। ক্যামেরায় অংশুমান রায়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলার জন্য।